Hi everyone, this is my first lecture on online platform. So আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর জীবন শক্তি অধ্যায়টা নিয়ে। মেনলি এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। সো জীবন শক্তি এই অধ্যায়টা হচ্ছে মেনলি বায়ো এনার্জেটিক্সের অংশ, ঠিক আছে? বায়ো এনার্জেটিক্স। সো জীবন শক্তি অধ্যায়টা হচ্ছে মেনলি বায়ো এনার্জেটিক্সের অংশ। সো এখানে বায়ো কথার অর্থ কি? বায়ো হচ্ছে জীবন, আর এনার্জেটিক্স মেনলি আসছে এনার্জি ওয়ার্ড থেকে। সো এনার্জি মানে কি? শক্তি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন শক্তি জিনিসটা আমরা কই থেকে পাই? আর জীবন খাতে থাকে অবশ্যই জীবের জীবন থাকে, কারণ জীব কাদের বলা হয়? যাদের জীবন আছে। সো এখন এনার্জি ওয়ার্ডের মিনিং হচ্ছে কি শক্তি। তো শক্তি জিনিসটা জীব কিভাবে পায়? মেনলি সূর্য থেকে মেনলি ফোটন। উদ্ভিদের উপর যখন পড়ে, মানে সূর্যের আলো যখন উদ্ভিদের উপর পড়ে, উদ্ভিদ খাদ্য তৈরি করে, ঠিক আছে? মানে সূর্যের আলো না বললে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, তো আমরা জানি এটা। এখন উদ্ভিদ খাদ্য তৈরি করলে কি জীব সেই খাদ্যটা কি গ্রহণ করে, এবং খাদ্য গ্রহণ করার ফলে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। সো মেনলি আমরা জীবন শক্তি অধ্যায়ের মধ্যে আলোচনা করব কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে, তারপর হচ্ছে এই খাদ্যটা জীবে মানে প্রাণীরা খেয়ে বেঁচে থাকে। মানে আর বেঁচে থাকে বলতে কি, এখানে মেনলি তো শক্তি তৈরি হয়, তাই না? সো এই শক্তি ছাড়া তো জীব বেঁচে থাকতে পারবে না। সো মেনলি এই অধ্যায়ের মধ্যে তিনটে জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। ফার্স্ট হচ্ছে কি জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। সো ফার্স্ট অংশ হচ্ছে এটা। এখানে মেনলি আমি তো বুঝাই ফেলছি অলরেডি জীবন শক্তি জিনিসটা কি, যেখানে মানে জীবন নিয়ে কি করা হবে, জীবনের মধ্যে যে শক্তিটা প্রয়োজন। সো হ্যাঁ, এইটা কেমনে আসে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এখানে মেন জিনিসটা হচ্ছে এটিপি। সো আমরা এটিপি নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে এখানে আছে সালোক সংশ্লেষণ সালোক সংশ্লেষণ। দেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি শ্বসন। সো এখন এই অধ্যায়ের মধ্যে মেজর অংশ হচ্ছে কি এটিপি, সালোক সংশ্লেষণ, শ্বসন। সো এটিপিটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা জীবন ও সালোক সংশ্লেষণটা বুঝতে পারবো না। আর সালোক সংশ্লেষণ মানে কি? উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, একদম নর্মালি বলতে গেলে এই সালোক সংশ্লেষণ মানে হচ্ছে কি খাদ্য তৈরি করা। সো কিভাবে করে, কেন করে, সেগুলো আমরা জানবো। কেন পাতার মধ্যেই করে আমরা জানি মোটামুটি, সো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেন আচ্ছা, ঠিক আছে, খাদ্য তৈরি করছে, সো এটা কাদের জন্য তৈরি করে? মেলে আমাদের জন্য তৈরি করে। সো খাদ্যটা আমরা খাবো, ঠিক আছে? এই যে খাদ্যটা আমরা খাইলাম, সো এটা খাওয়ার ফলে আমাদের মধ্যে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়, ঠিক আছে? সো এই শক্তি অংশ নিয়ে আলোচনা করা হয় শ্বসনের মধ্যে, কারণ শ্বসনের মধ্যে আলোচনা করা হয় শক্তি নিয়ে, আর শ্বাসের মধ্যে আলোচনা করা হয় কি খাদ্য নিয়ে। মানে উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেটা নিয়ে মিলে আলোচনা করা হয় সালোক সংশ্লেষণের মধ্যে। আর শ্বসন নিয়ে আলোচনা করা হয় কি খাদ্যটা যে জীবে খাবে, মানে প্রাণীরা খাবে, ওটা যে কিভাবে শক্তি তৈরি করে, তো এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয় শ্বসনের মধ্যে। তো আজকে মেনলি আমরা জানবো এটিপি নিয়ে। আমরা মেনলি এটিপি অংশটা নিয়ে জানবো। এই দুইটা অংশ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে জানবো। ফার্স্ট লেকচার হবে এটিপি নিয়ে, দেন সেকেন্ড লেকচার হবে সালোক সংশ্লেষণ নিয়ে, দেন থার্ড লেকচার হবে শ্বসন নিয়ে। আশা করি 3টা লেকচার করার পর তোমার এই চ্যাপ্টার নিয়ে সমস্যা থাকবে না, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। সো এখন বিষয় হচ্ছে আমরা এটিপি নিয়ে আলোচনা করব। যেটা সো এটিপি এটিপি জিনিসটা কি? এটিপির যদি ফুল নামটা লিখি আমরা, মানে হচ্ছে কি
অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন। টি মানে হচ্ছে কি ট্রাই, আর পি মানে হচ্ছে কি ফসফেট। সো অ্যাডিনোসিনের ফুল নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সমস্যা নেই। এখন এটিপির ফুল মিনিং হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সো এখানে অ্যাডিনোসিন জিনিসটা কি, ট্রাই জিনিসটা কি, ফসফেট জিনিসটা কি, সেটা আমরা জানবো। সো এটিপি বোঝার আগে আমাদের মেনলি আরেকটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ডিএনএ নিয়ে। তো ডিএনএটা বোঝার পরেই আমরা মেনলি এটিপির মধ্যে যেতে পারবো। সো আমরা এখন ডিএনএ নিয়ে একটু করে আলোচনা করবো, কারণ এটা ডিএনএ লেকচার না। সো আমরা ডিএনএ নিয়ে বিশদ আলোচনা করবো না, জাস্ট একটু করে। সো ডিএনএ জিনিসটা কি, আমরা এমনিতে ডিএনএ নামটা শুনছি, মানে ডিএনএ টেস্ট করা হয় বা এই টাইপের কাইন্ড অফ কিছু একটা আমরা শুনছি। তো সমস্যা নেই। এখন ডিএনএ জিনিসটা মেনলি আমি যদি ছোটখাটো করে আলোচনা করি, এটা ডিএনএ আসছে মেনলি কোষ থেকে। সো কোষ কি, এখন অনেকে বলতে পারো এগুলো আসলে জানার কথা। কোষ হচ্ছে কি আমাদের, আমাকে দেখতে পাচ্ছ এই পুরো বডিটা তৈরি হয়েছে কি দিয়ে, কোষ দিয়ে। সো কোষ হচ্ছে কি জীবদেহের গঠন ও কাজের একক। সরি, মানে কোষ হচ্ছে মিলে আমাদের বডিটা তৈরি করছে, এটা দেন ফাংশন করে। সো এরপর কোষের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু আছে, এখান থেকে মেন একটা অঙ্গাণু হচ্ছে কি নিউক্লিয়াস। যেটা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র, অ্যান্ড এটা যদি অর্ডার না দেয় তাহলে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো কাজ করতে পারে না। সো এটা হচ্ছে সেজন্য এটাকে সেন্টার বা কেন্দ্র বলা হয়। সো কোষের মেন কেন্দ্র হচ্ছে কি নিউক্লিয়াস। সো এখন নিউক্লিয়াসের মধ্যে অনেক 5টা অংশ থাকে, এর মধ্যে মেইন একটা অংশ হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। সো এখন ক্রোমাটিন তন্তুটা যখন কোষ বিভাজন হয়ে যায় তখন সেটা ক্রোমোজোমে পরিণত হয়, ক্রোমোজোম। সো ক্রোমোজোম এর মধ্যেই মেনলি কি আমাদের ডিএনএ, আরএনএ এসব থাকে। সো ডিএনএ জিনিসটা মেনলি কই থেকে আসছে সেটা আমরা বুঝতে পারছি। আর ডিএনএ একটা মজার বিষয় হচ্ছে কি আমাদের প্রতিটি কোষের মধ্যেই ডিএনএ থাকে। সো আমাদের একটা মানবদেহের মধ্যে যতগুলো ডিএনএ আছে সেটা দিয়ে মেনলি কি, এটা যদি হয় পৃথিবী, এটা যদি হয় সূর্য, ঠিক আছে। সো এখান থেকে 100 বার আসা যাওয়া করা যাবে। আর ডিএনএ মেনলি ডিএনএর মধ্যে তো জিন অবস্থান করে সেটা আমরা জানি। সো এগুলো পরবর্তী জানবো, বাট প্যারা নেই। এখন মেনলি বিষয়টা হচ্ছে কি ডিএনএ হচ্ছে যে আমার চুল, আমার বডি, আমার চেহারা সবগুলো মেনলি ডিপেন্ড করে ডিএনএর মধ্যে। আরো স্পেসিফিক ভাবে বললে জিন বা পরবর্তীতে আলোচনা করবো এগুলা কি। সো এখন মেনলি বিষয়টা হচ্ছে কি ডিএনএ নিয়ে আমরা বুঝতে পারছি এটা কি জিনিস। সো এখন ডিএনএ যদি আমরা বুঝতে পারি তাহলে এটা কি দিয়ে গঠিত সেটা একটু জানা উচিত। ডিএনএ এর ফুল নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। সো ডিএনএ এর ফুল নাম হচ্ছে কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। সো ডিএনএ এর মধ্যে মেনলি 3টা উপাদান থাকে। ডিএনএ এর মধ্যে মেনলি 3টা উপাদান থাকে। একটা হচ্ছে কি পেন্টোজ সুগার, দেন হচ্ছে অজৈব ফসফেট। অজৈব মানে হচ্ছে কি যেখানে সাধারণত কি কার্বন হাইড্রোজেন থাকে না, কারণ জৈব মানে হচ্ছে যেখানে কার্বন হাইড্রোজেন থাকে। কার্বন তো একদম ম্যান্ডেটরি, বাট হাইড্রোজেন অনেক সময় নাও থাকে। তো অজৈব ফসফেট মানে হচ্ছে যেখানে তোমার কি থাকবে না, কার্বন থাকবে না, ঠিক আছে। সো অজৈব ফসফেট। অজৈব ফসফেটের সংখ্যাটা হচ্ছে PO4 3-। ওকে, দেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নাইট্রোজেন গঠিত বেস বা কার্ব। সো এখানে নাইট্রোজেন গঠিত বেস মেনলি ডিএনএর মধ্যে 4টি থাকে। প্রথমটা হচ্ছে কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। সো এখানে এ মানে হচ্ছে অ্যাডেনিন, আর জি মানে হচ্ছে কি গুয়ানিন, আর সি মানে হচ্ছে কি সাইটোসিন, আর টি মানে হচ্ছে কি থাইমিন।
থাইমিন। ওকে, সো আমরা মেইনলি শিখলাম কি ডিএনএ। ডিএনএ নিয়ে আমরা বিশদ আলোচনা করতেছি না, জাস্ট যতটুকু লাগতেছে। ডিএনএর মধ্যে তিনটি অংশ, পেন্টোজ সুগার, অজৈব ফসফেট, দেন হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার। কয়টা? 4টা। এ দিয়ে অ্যাডেনিন, জি দিয়ে গুয়ানিন, সি দিয়ে সাইটোসিন, টি দিয়ে থায়ামিন। ঠিক আছে, এখান থেকে আমাদের যে জিনিসগুলো লাগবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি অ্যাডেনিনটা। ঠিক আছে, এখন অ্যাডেনিন, অ্যাডেনিনের সাথে যখন পেন্টোজ সুগার, অ্যাডেনিনের সাথে যখন পেন্টোজ সুগারটা যুক্ত হবে তখন হবে যে মেইনলি অ্যাডিনোসিন। তো আমি যদি একটু করে লিখি, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার প্লাস অ্যাডেনিন, এটা যুক্ত হয়ে এই দেখেন পেন্টোজ সুগার আর হচ্ছে এখান থেকে অ্যাডেনিন, পেন্টোজ সুগার আর অ্যাডেনিন যুক্ত হয়ে তৈরি হয় কি অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। ঠিক আছে, আমরা অ্যাডি প্রকাশ করলাম। তো এখন পেন্টোজ সুগারের সাথে যখন অ্যাডেনিন, পেন্টোজ সুগারের সাথে যখন অ্যাডেনিন যুক্ত হয় তাইলে তৈরি হচ্ছে কি অ্যাডিনোসিন। ঠিক আছে, ওকে, এখন এটা যদি আমি মুছে দিই। সো পেন্টোজ সুগারের সাথে অ্যাডেনিন যুক্ত হলে তখন সেটা হচ্ছে অ্যাডিনোসিন। এখন অ্যাডিনোসিনকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। এখন ওইদিকে একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে কি অজৈব ফসফেট। সো অজৈব ফসফেটকে মেনলি পিআই দিয়ে প্রকাশ করা হয়, পিআই। সো এটা হচ্ছে কি অ্যাডিনোসিন। আমি যদি লিখি অ্যাডিনোসিন, এটা হচ্ছে কি অজৈব ফসফেট, পিআই দিয়ে প্রকাশ করা হচ্ছে 1990 অজৈব। সো অ্যাডিনোসিনের সাথে যখন অজৈব ফসফেট যুক্ত হয়, আচ্ছা এখানে কয়টা অজৈব ফসফেট যুক্ত হয়েছে? একটা। আর আমরা জানি মনো মানে হচ্ছে 1, ডাই মানে হচ্ছে 2, ট্রাই মানে 3। সো মনো মানে হচ্ছে 1, ডাই মানে হচ্ছে 2, ট্রাই মানে হচ্ছে 3। তো অ্যাডিনোসিনের সাথে যখন অজৈব ফসফেট একটি যুক্ত হয় তখন ইউভি মানে হচ্ছে আলো। ঠিক আছে, তখন তৈরি হয় অ্যাডিনোসিন মনো ফসফেট। ঠিক আছে, মনো কেন? কারণ হচ্ছে তোমার একটা কি ফসফেট যুক্ত হয়েছে। অ্যাডিনোসিনটা আমরা কেমন আসছে বুঝছি, পেন্টোজ সুগারের সাথে যখন কি অ্যাডিনিন যুক্ত হয়েছে তখন হচ্ছে অ্যাডিনোসিন। আর এম মানে হচ্ছে কি মনো, মানে এক। কয়টা ফসফেট? একটা ফসফেট, সেজন্য অ্যাডিনোসিন মনো ফসফেট। সো এটা বুঝে গেছি। এখন এখন যদি এখন যদি আরেকটা ফসফেট যুক্ত করা হয় তখন কি হবে? অলরেডি ফসফেট একটা ছিল, এখন আরেকটা যুক্ত করলে কি এডিপি তৈরি হবে, মানে অ্যাডিনোসিন ডাই ফসফেট। ঠিক আছে, এখন এখন যদি আরেকটা ফসফেট যুক্ত করা হয় তাহলে কি হবে? এটিপি। সো অবশ্যই এখানে আলো লাগবে। তাহলে দেখেন এটা হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের সাথে যখন অজৈব ফসফেট একটা যুক্ত হয়েছে সূর্যের আলোর সাহায্যে অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি হয়েছে। অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে যখন ফসফেট আরেকটা যুক্ত করা হয়েছে, অলরেডি একটা ছিল আরেকটা যুক্ত করা হয়েছে, তাইলে তো হয়েছে কি এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। দেন আরেকটা যুক্ত করা হলে তাহলে হয়েছে কি এটিপি। সো এই পুরা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ফসফোরাইলেশন। চিত্র ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, আচ্ছা। ফসফো মানে হচ্ছে কি ফসফেট, লেশন মানে হচ্ছে যুক্ত হওয়া। সো তার মানে এখানে কি যুক্ত হচ্ছে? ফসফেট যুক্ত হচ্ছে। ঠিক আছে, এখন এখানে যদি এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন মানে হচ্ছে কি যদি বিপরীত প্রক্রিয়াটা ঘটে, এটিপি যদি ভেঙে গিয়ে আবার এটিপি আর ফসফেট তৈরি করে, তারপর এটা ভেঙে গিয়ে যদি অ্যানোসিন মনোফসফেট আর কি ফসফেট তৈরি করে, তাহলে এটা হচ্ছে কি যদি বিপরীত প্রক্রিয়া ঘটে তাহলে সেটা হচ্ছে ডিফসফোরাইলেশন। সো এটা যদি আমি কি করে দিই,
তাহলে আমরা ডিফসফোরিলেশন বুঝে গেছি, ফসফোরিলেশন বুঝে গেছি। আর এখন আরেকটা হচ্ছে ফটোফসফোরিলেশন, সেটা হচ্ছে মেইনলি এডিপি থেকে। এডিপির সাথে যদি একটা ফসফেট যুক্ত করা হয় কিসের সাহায্যে? আলো। আর আলোর মধ্যে থাকে কি? ফটো। মানে মানে মেইনলি আলো হচ্ছে এক প্রকার ফোটন, সো সেই জন্য ফটো বলা হচ্ছে। সো এটা ইউভি মানে আলো। তো এখন এটিপি, সো এই জাস্ট এডিপি থেকে এটিপি, এটাকে বলা হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। সো ফটোফসফোরাইলেশন, ফটো কেন? কারণ হচ্ছে অবশ্যই আলোর সাহায্যে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, সেজন্য এটা হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। সো এটা যদি আমরা বুঝে যাই, সিনের বইয়ের মধ্যে একটা এটিপি চিত্র দিয়ে আছে। সো ওটা যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাইলে আমাদের ফার্স্টে জানতে হবে অ্যাডেনিন আসলে দেখতে কিরকম। অ্যাডেনিন দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। এটা হচ্ছে মেনলি অ্যাডেনিনের চিত্র, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাডেনিন চিত্র। আর আরেকটা জিনিস অ্যাডেনিনের সাথে যুক্ত হয়েছিল কে? সেটা হচ্ছে প্যান্টোজ সুগার। সো ওটা দেখতে কিরকম? এটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে মেনলি প্যান্টোজ সুগার। আর প্যান্টোজ সুগার মানে হচ্ছে কি? যেখানে 5টি কি থাকবে? কার্বন থাকবে। সো একটা কার্বন থাকবে এখানে, এটা 1 নং। এখানেও থাকবে, মানে অক্সিজেন থাকবে। এখানে হচ্ছে 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং। তো এখানে কার্বনের 4টি হাত, 1টা 2টা 3টে 4টা, এভাবে 4টে করে হাত। সো এখানে OH থাকবে, এখানে থাকবে H, এখানে থাকবে OH, এখানে থাকবে H, OH, H থাকবে, এখানে থাকবে কি? H, এখানে থাকবে কি? CH2OH। সো মেনলি এটা না বুঝলে কোনো সমস্যা নেই। আমরা জানতে হবে কি? এটা হচ্ছে কি? প্যান্টোজ সুগার, মানে যেখানে 5টা কার্বন থাকবে। প্যান্টা মানে হচ্ছে 5। সো 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা কি থাকবে? কার্বন থাকবে। সো এটা যদি আমরা বুঝে যাই, তাহলে এমনিতে দেখতে এরকম ভিতরের মেকানিজম। এটা এমনিতে আমাদের মনে রাখতে হবে জাস্ট এতটুকুই। প্যান্টোজ সুগারটা দেখতে এরকম। সো এটা আমরা এখন কিসের সাথে কানেক্ট করে দিব? অ্যাডেনিনের সাথে। অ্যাডেনিনের সাথে যখন প্যান্টোজ সুগারটা কানেক্ট করবো, তখন পুরোটা মিলে হয়ে যাবে কি? অ্যাডেনোসিন। তো এখন আমরা কানেক্ট করি। ওকে, এরকম একটা চিত্র দিয়ে আছে। এখানের মধ্যে এটা হচ্ছে কি? মেনলি 1 নং, 2 নং, 3 নং, 4 নং, এটা হচ্ছে কি? 5 নং, ঠিক আছে? তো এই পুরোটা হচ্ছে কি? অ্যাডিনোসিন। এটা হচ্ছে কি? এটা মানে এটা কি ছিল? এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে কি? প্যান্টোজ সুগার। সো এখানে এখন 5 নং কার্বনটা, 1টা 2টা 3টা 4টা 5 নং কার্বনের সাথে যদি একটা কি যুক্ত হয়? ফসফেট। এই গোল্লাটা দিয়ে ভিতরে দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে কি? কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে কি? ফসফেট বা পিআই বা PFO3- পাওয়া যাবে ফসফেট। সো এখন একটা যুক্ত হয়েছে, তাইলে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট। যখন আরেকটা ফসফেট যুক্ত করা হবে, তখন হবে কি? অ্যাডেনোসিন ডাইফসফেট। যখন আরেকটা ফসফেট যুক্ত করা হবে, তখন কি হবে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে এই পুরোটার নাম কি হয়েছে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখন বিষয়টা হচ্ছে কি? এটিপিটা, এটা পুরোটাকে এখন বলা যাবে এটিপি। কারণ কেন বলা যাবে এটিপি? কারণ হচ্ছে এটা হচ্ছে কি? এটা আর এটা মিলাই হচ্ছে কি? অ্যাডেনোসিন। আর এখানে ট্রাই মানে এই 1 2 3, এটা হচ্ছে কি? ট্রাইফসফেট। ট্রাইফসফেট। আর এটা হচ্ছে কি? অ্যাডেনোসিন। অ্যাডিনোসিন। তাহলে এটা হচ্ছে কি? অ্যাডিনোসিন, এটা হচ্ছে কি? ট্রাইফসফেট। তাহলে এটা হচ্ছে পুরোটার নাম কি হবে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখন এটিপিটা, এটিপিকে মেইনলি বলা হয় কি? বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা, ঠিক আছে? আরেকটা জিনিসও বলা হয়, সেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। তাহলে দুইটা জিনিস বলা হয়। এটা এখন তোমরা বুঝতে পারবা কেন বলা হয়। একটা হচ্ছে কি? রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি। আরেকটা বলা হয় সেটা হচ্ছে কি? জৈব মুদ্রা বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন। এটা কেন বলা হয় এখন বুঝতে পারবা। সো এই পুরোটা চিত্রটা দেখতে কিসের? এটা হচ্ছে এটিপি চিত্র। সো এখন এটিপিটা যখন ভেঙে যায়, ভেঙে যায় বলতে যখন এখান থেকে একটা ফসফেট, এই ফসফেটটা যদি চলে যায়,
এটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। যদি এই ফসফেটে চলে যায় তাহলে কি হয়ে যাবে, এটিপি হয়ে যাবে। তাহলে পুরোটা জিনিস সেম থাকবে, জাস্ট একটা থাকবে না, ফসফেট থাকবে না। সো এটা হবে কিসের চিত্র, এটা হবে এডিপি। তো এখন ওকে, এটা কি হয়েছে, এটা ভেঙে গেছে মানে কি হয়েছে, এখান থেকে একটা ফসফেট চলে গেছে মানে কি হয়েছে, শক্তি নির্গত হয়েছে, শক্তি নির্গত। সো ওকে, এখান থেকে শক্তি নির্গত হয়েছে। আচ্ছা, তারপর এখন আমরা খাবার খাবো, আবার শক্তি হবে। সো এখান থেকে আমরা যখন খাবার খাবো তখন আবার ফসফেট যুক্ত হয়ে আবার এটিপিতে কি হবে, পরিণত হবে। খাদ্য থেকে শক্তি। তো খাদ্য থেকে যখন আমরা খাবার খাবো তখন সেখান থেকে শক্তি উৎপন্ন হবে, সেই অনুসারে আবার অ্যাক্টিভিটি কি হবে, পুরনো মানে তৈরি হবে। ঠিক আছে, মানে এখান থেকে যখন ফসফেট চলে যাবে তখন সেটা হয়ে যাবে এডিপি। আর ফসফেট চলে যাওয়া মানে কি হওয়া, শক্তি নির্গত হওয়া। আর ফসফেট প্রবেশ করা মানে কি, শক্তি প্রবেশ করা। তাইলে শক্তি প্রবেশ করলে সেটা হয়ে যাবে এটিপি। আর যদি শক্তি নির্গত হয় তাহলে সেটা কি হয়ে যাবে, এডিপি হয়ে যাবে। সো এখন রিচার্জেবল কেন বলা হচ্ছে, কারণ এটা ফার্স্টে কি ছিল, এটিপি ছিল, দেন এখান থেকে শক্তি খরচ হয়ে গেছে, এটা ফুল চার্জ ছিল ফার্স্টে। যদি ব্যাটারি হিসেব করা হয়, তো এখান থেকে যদি চার্জ চলে যায় মানে একটা ফসফেট চলে গেছে তখন এডিপি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এখন চার্জ কমে গেছে, এখন আবার চার্জ দিতে হবে। যদি আমরা আবার চার্জ দিই তাহলে কি হয়ে যাচ্ছে, এটিপিতে পরিণত হয়েছে। আবার চার্জ কিভাবে দিব, ফসফেট যুক্ত করবো কিসের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে। তাহলে এটাকে বলা হচ্ছে কি, রিচার্জেবল ব্যাটারি। তার মানে চার্জ শেষ হচ্ছে, রিচার্জ দিচ্ছি, আবার সেম এটাকে বলা হচ্ছে কি জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। এটা বলার রিজন, মুদ্রা মানে তো পয়সা। তো এখন বিষয় হচ্ছে কি, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলার রিজন হচ্ছে এটা প্রয়োজন অনুসারে ফসফেট ত্যাগ করতেছে, মানে শক্তি নির্গত করতেছে। আর শক্তি কেন নির্গত করতেছে, আমাদের দেহের জৈবিক ক্রিয়া, যেমন মানে আমি যে লেকচার নিচ্ছি, তো এটাতে তো শক্তি খরচ আছে, তাই না? তো এগুলো হচ্ছে মেনলি এটিপি থেকে উৎপন্ন হচ্ছে। তো আবার যখন আমি তো চাইলে সারাক্ষণ লেকচার নিতে পারবো, তাই না, আমার শক্তি তত থাকবে না। তো তখন আমি খাবার খাবো, খাবার থেকে কি শক্তি উৎপন্ন হবে, সেটা থেকে আবার এটিপিতে পরিণত হবে। তাহলে এটা শক্তি লাগতেছে, সেই জন্য খরচ করে দিছি, এডিপিতে পরিণত হয়েছে। আবার খাবার খেলাম, শক্তিতে পরিণত হয়েছে, তাহলে এটা আবার এটিপি হয়ে গেল। তো এই যে পুরো একটা প্রসেসের মানে শক্তি জমা করতেছে আর খরচ করতেছে, সেই জন্য বলা হচ্ছে কি জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। এখন যেটা হচ্ছে কি, একটা যখন ফসফেট কি করে দিব, আমরা যখন চেক করে দেবো তখন 7.3 কিলো ক্যালোরি কি শক্তি কি হয়, নির্গত হয়। বা আমরা বলতে পারি 30.55 প্রায় কিলো জোল। ঠিক আছে, সো এখন আচ্ছা, এটা এটা কেমন আসছে, এর ফাংশনটা অনেকে বুঝবে না। তো এটা হচ্ছে কি, আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান 4.18 কিলো জুল। সো এখন কত, 7.3 কিলো ক্যালোরি সমান কি 7.3 গুণ কত, 4.18। সো এটা অ্যাপ্রক্সিমেটলি এরকম আসবে, এরকম একটা মান আসবে 30.55। সো এটা বইয়ে দেওয়া আছে। আচ্ছা, এটা যদি আমরা বুঝে যাই। আর এটিপি, এটিপিটা হচ্ছে মেনলি হচ্ছে বায়োলজির ক্ষেত্রে শক্তি একক বলা যায়। আর আমরা এমনিতে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে কি শক্তি বলতে কি বুঝি, কাজ করার ক্ষমতা শক্তি বলে বা জুল, এগুলাই তো বুঝি, তাই না? তো এতটুকুই আশা করি এটিপি নিয়ে সমস্যা নেই।